রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। টমেটোর চাহিদা আজকাল সারা বছরই দেখা যায়। অনেক কৃষক বন্ধুই এই শীতকালে টমেটোর চাষ করছেন। ভালো ফলন পেতে হলে দরকার উন্নত পরিচর্যা। নদিয়া জেলার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের প্রগতিশীল কৃষক বন্ধু নকুল মজুমদার ১ বিঘা জমিতে শীতকালীন টমেটোর চাষ করেছেন। এই কৃষক বন্ধুর কাছ থেকে শুনেনি তার টমেটো চাষের অভিজ্ঞতা। ভ্যারাইটিস রকমের চাষ করি, তার মধ্যে এই টমেটোটা করছি 40-58 এই টমেটোটা জাত। প্রথমে ধান ছিল, সেই ধান কেটে সেই জমি ভালো করে চাষ দিয়ে, চুন দিয়ে চাষ দিয়ে, জমি রেস্ট দিয়ে, তারপরে বীজ শোধন করে নিয়ে তারপরে বীজটাকে ফেলেছি, তাঁবু দিয়ে ঢেকে দিয়েছি বীজতলাটা। বৃষ্টি যখন আসে তখন ঢেকে দেই, বৃষ্টি যখন থাকে না তখন চারাটা আলগা করে দেই। ভাদ্র মাসের দিকে চারা ফেলেছি, চারা ফেলে যখন 20 থেকে 22 দিনের চারার বয়স হয়েছে তখন লাগিয়েছি। লাগিয়ে গোড়ায় অল্প অল্প করে জল দিয়েছি, জল দিয়ে চারাটা বাঁচিয়ে নিয়ে কয়েকদিন পরে আবার সেচ দিয়েছি, চারাটা শোধন করে নিয়েছি। 6 ফুট ফাঁকে ফাঁকে ড্রেন করেছি, এর মধ্যে 4 ফুটের দূরত্বের মধ্যে টমেটো চারা বসানো আছে। টমেটো চারা 3500 মতন প্রতি বিঘায় চারা বসে। 1.5 ফুট অন্তর অন্তর চারা লাগিয়েছি, তাতে 3500 1 বিঘে জমিতে চারা বসেছে। তারপরে যখনই দিন 10-15 পরে যখনই চারাটা ভালো লেগে গেল তখন 10-26 1 বস্তা করে গোড়ায় গোড়ায় দিয়ে, আবার ঘাস টাস যেগুলো থাকে নিড়িয়ে কুড়িয়ে মেরে দিয়ে আবার সার দিয়েছি, সেচ দিয়েছি, ওষুধ দিয়েছি। দেওয়ার পর গোড়াগুলো ভালো করে সমান করে দিয়েছি, যখনই জলের দরকার তখন জল দিচ্ছি। এইভাবে আস্তে 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 যখন চারাটা একটু বড় হলো তখন আবার সার দিয়ে, যখন ড্রেনের দিকে চারাটা পড়ছে তখন সেই ড্রেনের দিক থেকে ঘুরিয়ে যেটা উঁচু জায়গা দিয়ে সেইখান দিয়ে দিচ্ছি, যাতে টমেটো হলে ড্রেনের জল দিলে ওটায় গাছের গোড়ায় রস টানবে, টমেটোতে রস পাবে না। টমেটো রস পেলে টমেটো আবার পচে যাবে। তারপরে এখন টমেটো হচ্ছে, তাতে প্রতি একদিন অন্তর অন্তর 2 কুইন্টাল বা 2 কুইন্টালের কিছু বেশি এরকম টমেটো হচ্ছে। গাছের থেকে জমিতে একদম পাকা টমেটো নিয়ে তুলছি। বাজার দর এখন মোটামুটি 18 থেকে 20 টাকা পাইকারি বেচাকেনি হচ্ছে ধুলিয়া বাজারে। প্রতি বিঘাতে যদি ঠিকভাবে এভাবে দাম থাকে তাহলে 40,000 টাকা আশা করছি যে বেচাকেনি হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অন্তত 5 মাস টাইম লাগবে, তাতে 3 মাস মতন মাল তোলা যাবে। তাতে মোটামুটি 60-70 কুইন্টাল মাল ভাঙা যাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তাতে এই যাত্রা 40-58 যাত্রা আমি দীর্ঘদিন থেকে করছি, তাতে আমার খুব ভালো হয় বা এই যাত্রাতে আমি খুব লাভবান। যখন গাছে ফুল বা ছোট ছোট টমেটো আসে তখন ওই এক ধরনের লেদা পোকা লাগে, লেদা পোকার জন্য ওস্তাদ দেই। আরও ভ্যারাইটিস রকমের তেল আছে, সেই সমস্ত লেদা পোকার জন্য আমি তেলটা স্প্রে করি, যখন যেটা সেইভাবে দেই। এখন একটা বিরতির পর থাকছে বোরো ধানের বীজতলা তৈরির প্রযুক্তি। এখন বোরো ধান চাষের মরশুম চলছে। এই মরশুমে বীজতলায় ধানের সুস্থ এবং সবল চারা তৈরির কাজটি খুবই কঠিন, আর ভালো ফলনের মূল চাবিকাঠি তো হলো সুস্থ এবং সবল চারা। যে সমস্ত কৃষক বন্ধু প্রথাগত পদ্ধতিতে ধান চাষ করে থাকেন তারা বীজতলায় বেশি পরিমাণে বীজ ব্যবহার করে থাকেন। তখন একক পরিমাণ জমিতে বেশি চারা থাকার কারণে এবং সঠিক পরিচর্যার অভাবে রুগ্ন চারাগাছ জন্মায় বা চারা মরে যায়। শীতের প্রকোপ বেশি হলে আরো সমস্যা হয়। তার ফলে একজন ধান চাষি চাষের শুরুতেই বড় ধাক্কা খেয়ে যেতে পারেন। প্রথাগত পদ্ধতিতে বোরো ধান চাষের জন্য বীজতলায় সুস্থ এবং সবল চারা ঠিক কিভাবে কৃষক বন্ধুরা তৈরি করবেন সেই বিষয়ে একটি সম্যক ধারণা দিলেন উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমার সহকারী কৃষি অধিকর্তা নারায়ণ দেবনাথ। বোরো ধানের ভালো ফলন পেতে গেলে সুন্দরভাবে চারা তৈরি করতে হবে, কিন্তু মুশকিল হচ্ছে বোরো ধানের চারা আমরা তৈরি করি ডিসেম্বর জানুয়ারি মাসে,
আমরা জানি এই সময় 10 ডিগ্রি টেম্পারেচার যদি 10 ডিগ্রির নিচে নেমে যায়, 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, সেক্ষেত্রে চারা তৈরি করতে গিয়ে চাষি ভাই নানা রকম সমস্যার সম্মুখীন হন। সংশোধিত বীজ জোগাড় করতে হবে, সংশোধিত বীজ দ্বারা চাষবাস করতে হবে। বীজতলাটা মোটামুটিভাবে লম্বা যা হোক না কেন, চওড়াটা হবে মোটামুটিভাবে 3.5 ফুট, যাতে খাটাল করতে হবে। তারপর 1 ফুটের একটি নালা থাকবে। এরকমভাবে যতগুলি খাটাল দরকার চাষি ভাইয়ের ততগুলি হবে, কিন্তু চওড়ায় কখনো 3.5 ফুটের বেশি হবে না। কাঠা প্রতি 50 থেকে 100 কেজি যে কোনো জৈব সার সঙ্গে রাসায়নিক সারও ব্যবহার করতে হবে। কাঠা প্রতি ইউরিয়া ব্যবহার করতে হবে 750 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে হবে 1.5 কেজি এবং মিউরেট অফ পটাশ ব্যবহার করতে হবে 500 গ্রাম। এরপর কাদা তৈরি করে আমরা কলানো বীজ ছড়িয়ে দেব বীজতলাতে। এরপর প্রয়োজন অনুসারে রোয়ার 7 থেকে 10 দিন আগে একটা চাপান দিতে হবে। সেক্ষেত্রে ওই কাঠা প্রতি 750 গ্রাম ইউরিয়া এই হিসাবে চাপানটা দিতে হবে। কিন্তু এত কিছু করা সত্ত্বেও বোরো ধানের বীজতলার ক্ষেত্রে আমরা ভালো চারা তৈরি করতে পারি না অনেক সময়। তার কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ, অর্থাৎ শীতের সময় তাপমাত্রা প্রচণ্ড নেমে যায়, তখন নানা রকম অসুবিধা দেখা যায় চারা তৈরিতে। প্রচণ্ড শীতে ধানের চারার যে অসুবিধা হয় সেটাকে ইংরেজিতে বলি কোল্ড ইনজুরি বা শীতজনিত ক্ষত। সাধারণভাবে সন্ধ্যার দিকে আমাদের জমিতে অর্থাৎ বীজতলায় জল ঢুকিয়ে দেব এবং জলটা বীজপাতার উপরে রাখবো, ডুবিয়ে রাখবো এবং সমস্ত রাত ওই অবস্থায় থাকবে। সকালবেলা আমরা সেই জলটাকে কেটে বের করে দেব। সমস্ত দিন সূর্যের আলোকে এবং সূর্যের তাপে জমি এবং গাছ উত্তপ্ত হবে, গরম হবে এবং তারপর আবার সন্ধ্যাবেলায় জল ঢুকিয়ে দেব। তাহলে কোল্ড ইনজুরির হাত থেকে গাছ বহুলাংশে রক্ষা পাবে। এই সময়টায় অনেক সময় কুয়াশার কারণে এবং মেঘলা আবহাওয়ার কারণে সূর্যের আলো আমরা কম পাই, ফলে গাছের ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ অনেক কমে যায়। সেক্ষেত্রে গাছ হলুদ হয়ে যায়। চাষি ভাই যদি একটু পরীক্ষা করে দেখেন তাহলে দেখবেন যে গাছের শিকড় ঠিক আছে, গাছের পাতাটাই হলুদ হয়ে গেছে না। যেহেতু গাছ দুর্বল হয়ে পড়ে, ফলে সেকেন্ডারি ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হতে পারে চারা। কোল্ড ইনজুরি ঠেকানোর জন্যে অন্ততপক্ষে 2 বার আপনি চ্যালামিন বা চিলেটেড জিঙ্ক 1/2 গ্রাম 1 লিটার জলে এবং কার্বনডাজিম জাতীয় ওষুধ 1 গ্রাম 1 লিটার জলে একটি মিশ্রণ তৈরি করে বীজতলাতে স্প্রে করব এবং স্প্রেটা করবেন বিকালের দিকে। এরকমভাবে গোটা 2 স্প্রে রাখলে দেখবেন আপনার চারা বেশ ভালো অবস্থায় এসছে। আমরা যদি ফসফেট চাপান হিসেবে প্রয়োগ করি তবে গাছের উপরের অংশের বৃদ্ধি কম হলেও গাছে কিন্তু প্রচুর শিকড় ছাড়বে এবং আবহাওয়া একটু ভালো হলে, অর্থাৎ টেম্পারেচারটা একটু, তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেলেই ও কিন্তু দ্রুত বাড় বৃদ্ধি নেবে এবং দ্রুত রোপণের উপযুক্ত হয়ে যাবে। আরও একটা টেকনিক আছে যেটা আমরা প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে শিশিরটাকে সকালবেলা যদি আমরা একটা কঞ্চি বা পাটকাঠি দিয়ে সরিয়ে দিতে পারি তাহলে কোল্ড ইনজুরির হাত থেকে অনেকটা রক্ষা পাবে। বর্তমানে বিভিন্ন রকম নতুন নতুন টেকনিক আসছে কৃষিক্ষেত্রে, সেগুলো প্রয়োগ করা হচ্ছে। যেমন টোটাল সমগ্র ধানের বীজতলাটিকে ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ পলিথিন দিয়ে মুড়ে দেওয়া। সন্ধেবেলায় পলিথিন মুড়িয়ে দিতে হবে যাতে শিশির না পড়ে ধানের চারাতে, আবার সকালবেলা সেটাকে তুলে দিতে হবে। এরকমভাবে করতে পারলে সুন্দর বীজতলা তৈরি করা সম্ভব। তবে আপনারা জানবেন যে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি তাপমাত্রা নেমে যায় তাহলে কোল্ড ইনজুরি অবশ্যম্ভাবী হবেই। আমরা সাধারণভাবে বলি যে যত মাস মেয়াদ ধানের তত সপ্তাহ মেয়াদের চারা ব্যবহার করা উচিত। অর্থাৎ কোনো ধান যদি 4 মাসে পাকে তাহলে চারার বয়স কখনোই 4 সপ্তাহের বেশি হওয়া উচিত নয়। আবার অন্যরকমভাবে দেখতে গেলে ধানের চারাতে যখন 4টি পাতা তৈরি হয়ে যায় তখন সেটা রোয়ার উপযুক্ত। যত স্বাস্থ্যবান চারা আপনি রোপণ করতে পারবেন তত দ্রুত পাশকাঠি ছাড়া শুরু করবে এবং যত দ্রুত আপনি রোপণ করতে পারবেন তত পাশকাঠি বা এফেক্টিভ পাশকাঠি, অর্থাৎ যে পাশকাঠিতে শীষ হবে সেগুলো বেশি হবে, ফলে ফলনটা বেশি হবে। সাধারণভাবে বোরো ধানের ক্ষেত্রে যেন কোনোরকমভাবেই 35 দিন বা 40 দিনের বেশি না হয়। এর থেকে বেশি দিন যদি হয়ে যায় তাহলে কিন্তু পাশকাঠি যথেষ্ট সংখ্যক তৈরি হওয়ার সময় পাবে না। সেক্ষেত্রে কিন্তু ধানটাকে রোয়া করতে হবে, একটু ঘন রোয়া করতে হবে এবং গুছিতে একটু বেশি দিয়ে রোপণ করতে হবে। সেক্ষেত্রে
এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়ে সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে আমাদের দপ্তরে ফোন করেছেন ধনঞ্জয় সাহু। তিনি গাঁদা চাষ করেছেন। এখন তার জমিতে মাকড়ের আক্রমণ দেখা যাচ্ছে। এর নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। গাঁদার জমিতে যেসব ক্ষতিকারক পোকার উপদ্রব দেখা যায় তার মধ্যে লাল মাকড় একটি। খুব ছোট সাইজের মাকড়গুলো পাতার নিচের দিকে থাকে। এরা পাতার রস শুষে খায়। লাল মাকড় আক্রমণের প্রথম দিকে পাতার উপরে ছিট ছিট দাগ দেখা যায়। পরে পাতার রং তামাটে হয়ে যায়। পাতাগুলো উল্টোনো নৌকোর মতো নিচের দিকে বেঁকে যায়। এর ফলে গাছের বৃদ্ধি থমকে যায়। পাতায় এবং ফুলে মাকড়গুলি জালিকা তৈরি করে। তখন ফুলের সাইজ ছোট হয়, ফুল শুকিয়ে যায় এবং ফলন কমে যায়। আবহাওয়া যখন গরম থাকে এবং বাতাসের আর্দ্রতা কম থাকে তখন মাকড়ের উপদ্রব বাড়ে। মাকড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুরু থেকেই সুসংগত ব্যবস্থা অবলম্বন করতে হবে। সঠিক দূরত্বে চারা রোপণ করতে হবে। জমিতে আগাছা রাখা চলবে না। সুসংগত উপায়ে গাছকে খাদ্যের যোগান দিতে হবে। বেশি পরিমাণে নাইট্রোজেন সার চাপান দিলে সেই ফসলে পোকার আক্রমণ বেশি হয়। মাকড়ের নিয়ন্ত্রণের শুরু থেকেই ফসলে নিমজাত কীটনাশক প্রয়োগ করতে হবে। 10,000 ppm এর নিমজাত কীটনাশক 2 থেকে 3 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে উপকার পাওয়া যায়। বিকেলের দিকে কেবলমাত্র ঠান্ডা জল স্প্রে করলেও উপকার পাওয়া যায়। রাসায়নিক উপায়ে মাকড় নিয়ন্ত্রণ করতে যেসব বিষগুলো ব্যবহার করতে হবে এবারে সেগুলোর কথা বলা যাক। ফেনাজাকুইন 1.5 মিলিলিটার বা প্রোপারজাইট 2 মিলিলিটার বা অ্যাবামেক্টিন 2 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। মাকড় দমনে কৃষি বিষ স্প্রে করতে হবে পাতার নিচের দিকে। সেক্ষেত্রে স্প্রেয়ারের নজেল ঘুরিয়ে নিতে হবে। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। ফুলের পাশাপাশি বাহারি পাতারও কিন্তু কদর রয়েছে। যে কোনো অনুষ্ঠান বা পুষ্পসজ্জায় ফুলের পাশাপাশি বাহারি পাতার প্রয়োজন হয়। তাই অনেক কৃষক বন্ধুই এই সমস্ত বাহারি পাতার চাষও শুরু করে দিয়েছেন। যে সমস্ত বাহারি পাতা মূলত চাষ করা হয়ে থাকে তার মধ্যে ভিক্টোরিয়া ড্রাসিনা অন্যতম। উত্তর 24 পরগনা জেলার বাদুরিয়া 2 নম্বর ব্লকের প্রগতিশীল চাষী বাবলু মণ্ডল তার 15 কাঠা জমিতে শেড নেটের ভেতরে এই বাহারি পাতার চাষটি করছেন। কিন্তু এখন বাহারি পাতায় দাগ রোগ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিভিন্ন রকম পাতার চাষের মধ্যে এই ভিক্টোরিয়া জাতের এই পাতার চাষ করছি ইদানিং। তো আমার নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। সেগুলোর মধ্যে মেন একটা সমস্যা যেটা হচ্ছে পাতায় বিভিন্ন ছত্রাক জাতীয় রোগ দেখা দিচ্ছে। তাতে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। এর নিরাময়ের উপায় আমি আমাদের আধিকারিকদের কাছ থেকে একটু জানতে চাইছি। ভিক্টোরিয়া ড্রাসিনার পরিচর্যা ঠিক কিভাবে করলে বিভিন্ন রোগজ্বালার উপদ্রব কমবে সে বিষয়ে জানাচ্ছেন বারাসত বারাকপুর মহকুমা সহ কৃষি অধিকর্তা ঋষিকৃষ্ণ দে। বাহারি গাছ যেটা ভিক্টোরিয়া বলা হয়, এর পাতা বিভিন্ন রকমের যে ফুল এবং পাতাবাহারের সাজসজ্জা তৈরি করার ক্ষেত্রে খুবই কাজে লাগে এবং এটা পাতাগুলো অনেক দিন জীবন্ত থাকে। তার জন্যে এটার বাজার দরও খুব ভালো। কিন্তু এই চাষ যথেষ্ট লাভজনক হওয়া সত্ত্বেও যদি রোগের সমস্যা থাকে, বিশেষ করে পাতা ধসা এবং পাতায় দাগ, তাহলে পাতাটাই যেহেতু এর বাণিজ্যিক জায়গা, সেই জন্য পাতাটাই যদি দাগ হয়ে যায় এই পাতা বাজারে বিক্রি হবে না এবং চাষি ক্ষতির সম্মুখীন হন। এরকম একটা শেড নেট যেটা 1000 বর্গমিটার মতন আছে, এরকম একটা শেড নেটে বছরে 70 থেকে 80 হাজার টাকা খুব সহজেই কৃষক বন্ধু লাভ করতে পারেন। কিন্তু যদি পাতায় এই রোগ থাকে তাহলে এই লাভ তো হবেই না, পরন্তু যে খরচটা হয় সে খরচটা তার ক্ষতির দিকে গিয়ে দাঁড়ায়। আমরা এখানে দেখছি যে মূলত দুটো রোগ এখানে রয়েছে, একটা পাতায় দাগ এবং পাতায় ধসা। পাতায় ধসাটা একটু পুরনো পাতায় হচ্ছে, যেটা মাটি সংলগ্ন এলাকায় বেশি দেখা যায় এবং সেটার লক্ষণ হচ্ছে ঘন বাদামি রং ধারণ করে পরের দিকে এবং ওই অংশটা কিন্তু পাতা থেকে ঝরে পড়ে যায় না। কিন্তু যেটা পাতায় দাগ, ছত্রাকঘটিত, দুটোই ছত্রাকঘটিত রোগ। এই পাতায় দাগে আমরা দেখি প্রথমে জল বসার দাগ হয়, তারপরে দাগ ক্রমশ বাড়তে থাকে
এবং সাদা খড়ের মতন রং হয়ে যায়, ক্রমশ দাগগুলো বাড়ে এবং পাশাপাশি 2-3টে দাগ জুড়ে গিয়ে বড় বড় দাগ দেখা যায়। এবং সবচেয়ে যেটা বিপজ্জনক সেটা হচ্ছে যে অংশটা সাদা হয়ে গেল সেটা পরবর্তীকালে পাতা থেকে খসে জমির মাটিতেই পড়ে। তার ফলে যেই জমিতে এই চাষটা হচ্ছে সেখানকার মাটি এই রোগের দ্বারা আরও বেশি দূষিত হয়ে যায়। সেই জন্য এই চাষ করতে গেলে যে মাটিতে যেন কোনোভাবে রোগ জীবাণু সংক্রমণ না থাকে বা না বেড়ে যায়, আর দ্বিতীয়ত যে গাছটা লাগানো হয়েছে সেটা যেন সুস্থ সবলভাবে তার পাতাগুলো সংগ্রহ করা সম্ভব হয়। সেটা করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষটা করতে হবে। আগাছা একেবারেই থাকা চলবে না, মাটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার পাশাপাশি যেন তাতে রোগ জীবাণু না থাকে তার ব্যবস্থা নেওয়া দরকার। রোগ নিয়ন্ত্রণের জন্য খুব ভালো ব্যবস্থা হচ্ছে জৈব উপায়ে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরেসেন্স এই দুটো এই জায়গাটার জন্য 1 কেজি করে ট্রাইকোডার্মা এবং 1 কেজি সিউডোমোনাস দিয়ে 100 কেজি থেকে 200 কেজি ভেজা খামারের সার বা গোবরের সাথে মিশিয়ে সেটা এই জমির মাটিতে দিয়ে দিতে হবে। বছরে 2বার যে জৈব সার প্রয়োগ করা হয়, বর্ষার আগে একবার এবং বর্ষার পরে একবার, সেই সময় জৈব সারের সাথে ট্রাইকোডার্মা এবং সিউডোমোনাস মিশিয়ে এই গাছের গোড়ার মাটিতে মিশিয়ে দেওয়া যাবে। গাছগুলোকে অনেকটাই টিকাকরণের মতন রোগের হাত থেকে একটা রক্ষা কবচ দেওয়া সম্ভব হবে। এছাড়া যদি তা সত্ত্বেও রোগ লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে প্রাথমিকভাবে 1 বা 2টো পাতায় রোগ লক্ষণ দেখা মাত্রই পর্যায়ক্রমে সর্বাঙ্গবাহী এবং স্পর্শজনিত ছত্রাকনাশক সেখানে প্রয়োগ করতে হবে। পাতা যেহেতু খুবই পিচ্ছিল সেই জন্যে আঠা জাতীয় পদার্থ অবশ্যই যোগ করতে হবে। এখানে যেহেতু আমরা ধসা দেখছি এবং অনেক কারণে ধসা হয়, ফাইটোপথোরা একটা এরকম ছত্রাক যেটা কার্বনডাজিম জাতীয় ছত্রাকনাশক পরিত্যাগ করে অন্য কোনো সর্বাঙ্গবাহী ছত্রাকনাশক যেমন টাইডেমর্ফ জাতীয় ছত্রাকনাশক 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। আর ম্যানকোজেব মেটালাক্সিল 2.5 গ্রাম প্রতি লিটার জলে, মেটালাক্সিল 2 গ্রাম প্রতি লিটার জলে এইভাবে গুলে নিয়ে এটা স্প্রে করা যাবে 7 থেকে 10 দিন অন্তর। একবার সর্বাঙ্গবাহী এবং একবার স্পর্শজনিত রোগনাশক পাওয়া যায় সেগুলোকে স্প্রে করা যাবে। বাগানের বিশেষ করে আগাছা নিয়ন্ত্রণ এবং সার প্রয়োগের সাথে সাথে ছত্রাকনাশক প্রয়োগ করা হবে তখন এটা মনে রাখতে হবে যে গোড়ার মাটিগুলো যেন একটু খুঁড়ে আলো বাতাস খাইয়ে একটু শুকিয়ে নেওয়া হয়, তাহলে অনেকখানি এই রোগ নিয়ন্ত্রণ করা সহজ হবে। গাছের পাতায় যে ছত্রাকনাশকগুলো নাম বললাম এগুলোকে পর্যায়ক্রমে স্প্রে করা দরকার এবং অবশ্যই প্রতি ক্ষেত্রেই আঠা জাতীয় পদার্থ স্প্রে করা প্রয়োজন। মনে রাখতে হবে যে নাইট্রোজেন গঠিত রাসায়নিক সার প্রয়োগ করলেই কিন্তু এই রোগের প্রকোপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রত্যেকবার পরিচর্যা করার সময় অবশ্যই রোগগ্রস্ত পাতা গাছ থেকে কেটে বাগান থেকে একটু দূরে সরিয়ে পুঁতে দেওয়া অথবা সারগর্তে পচিয়ে দেওয়া উচিত। আগাছা এবং অন্যান্য যে সমস্ত গাছপালা আছে সেই সমস্তগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুলে দিয়ে একদম এই বাগান থেকে সরিয়ে দেওয়া দরকার। যে এখানে ভিক্টোরিয়া যে গাছটা আমরা লাগিয়েছি সেই গাছ ভিন্ন অন্য কোনো গাছ এই বাগানে যাতে না থাকে সেটা নিশ্চিত করা দরকার। এক কথায় যেটা বলা যায় যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষ করা দরকার, কোনোভাবেই যেন কোনো সংক্রমণের সম্ভাবনা না থাকে সেটা নজর দিতে হবে। জমি যেন সমান থাকে, কোনো একদিকে ঢাল থাকে বা সম্ভব হলে 2 দিকে ঢাল থাকে। এবং এখানে যেমন শেড নেট হয়েছে এরকমভাবে যদি একদম নিয়ন্ত্রিত উপায়ে করা যায় শেড নেটের মাধ্যমে বা অনেক সময় গ্রিন হাউস যে করা হয় তার মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রিত উপায়ে যেখানে তাপমাত্রা এবং আর্দ্রতা সবই নিয়ন্ত্রণ করা হয়, এরকমভাবে নিয়ন্ত্রিত পরিস্থিতির মধ্যে যদি চাষ করা যায় তাহলে সেটা খুবই ভালো। যেহেতু এইটা বহুবর্ষজীবী সেই জন্যে সেই মাটিটা একেবারে শোধন করে নেওয়া অত্যন্ত দরকার। গভীরভাবে খুঁড়ে কুপিয়ে হোক চাষ দিয়ে হোক ভালো করে রোদ্দুর খাওয়ানোর পর সেখানে পর্যাপ্ত জৈব সার দেওয়া দরকার, জীবাণু সার দেওয়া দরকার, যাতে করে ওই মাটিটা একেবারে উর্বর হয়ে যায় এবং তার মধ্যে কোনো রকমের রোগ জীবাণু না থাকে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা আর কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।